নমস্কার। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ আমাদের বৃদ্ধি এবং বিকাশের ক্লাস নাম্বার 2। আমরা এর আগের ভিডিওতে যেখানে শেষ করেছি এটা তারপর থেকেই শুরু। যারা আমার আগের ভিডিওটি দেখেননি দেখে নেবেন, কারণ এটা একটু কন্টিনিউয়াস চলছে ক্লাস। ঠিক আছে? আজ আমরা শুরু করব বিকাশের নীতি, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। প্রথম পয়েন্ট, শিখনের মাধ্যমেই বিকাশ ঘটে। এই শিখন জিনিসটা কি? শিখন মানে লার্নিং। ঠিক আছে, আমাদের এই সিডিপির বিষয়ে আমাদের দুটো ওয়ার্ড খুব ভালোভাবে জেনে রাখতে হবে বা মানেটা খুব ক্লিয়ার রাখতে হবে। শিখন আর শিক্ষণ, লার্নিং অ্যান্ড টিচিং। শিখন মানে লার্নিং, শিখছি, শেখা। আর শিক্ষণ, টিচিং, শিক্ষা দিচ্ছি। ঠিক আছে, শিখন এবং শিক্ষণ এই দুটো টার্ম কিন্তু সব জায়গায় পাবেন। ঠিক আছে, লার্নিং আর টিচিং। কি বলছে? শিখনের মাধ্যমেই বিকাশ ঘটে। ডেভেলপমেন্ট বা বিকাশের জন্য লার্নিং খুব ইম্পর্টেন্ট। কেন? আমি একটা জিনিস আঁকতে শিখছি বা একটা অঙ্ক করতে শিখছি, সেটা আমি প্রথমে শিখছি। সেই শেখার জন্যই তো আমার সেই আঁকার বিষয় হোক বা আমি অঙ্কটা করতে পারছি হোক, তার ডেভেলপমেন্ট ঘটলো। আমাকে যদি কেউ না শেখাতো জিনিসগুলো, তাহলে হয়তো ডেভেলপমেন্ট হতো জিনিসগুলোর, আমি অঙ্ক শিখতাম কি আঁকা শিখতাম, কিন্তু দেরি হতো। সেজন্য শিখনটা খুবই ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টের জন্য। পরের পয়েন্টে, প্রাথমিক বিকাশ পরবর্তী বিকাশের উপর বিশেষ প্রভাব ফেলে। অর্থাৎ আমি এই আঁকা কিংবা অঙ্ক দিয়েই যদি বোঝাই, প্রাথমিক বিকাশ অর্থাৎ আমি প্রথমে একটা লাইন ড্র করছি। ঠিক আছে, লাইনটা ড্র করলাম, বা ধরুন একটা গোল আঁকলাম। ঠিক আছে, বাচ্চারা প্রথমে যেভাবে করে, প্রথমে গোলটা আঁকার জন্যই সে একটা ফুল আঁকতে শিখবে। তাহলে প্রথমে সে যখন গোল আঁকতে শিখছে, সেটা তার পরবর্তীকালে সেই গোলটাকে কাজে লাগিয়ে বা সার্কেলটাকে কাজে লাগিয়ে ফুল আঁকতে শিখছে। সেই জন্যই প্রাথমিক বিকাশ পরবর্তী বিকাশের উপর প্রভাব ফেলে। আমি অঙ্কের সংখ্যা শিখছি, এক, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, সেগুলিকে কাজে লাগিয়েই আমি অঙ্ক করতে জানবো, অঙ্ক করতে শিখবো। একইভাবে আমি অক্ষর শিখছি বা লেটার শিখছি, সেইগুলোর মাধ্যমে আমি শব্দ তৈরি করতে শিখবো। সেই জন্যই প্রথমে যেই ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলো গেল কি আমাদের লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট হোক বা সাবজেক্ট ডেভেলপমেন্ট হোক, সেই প্রাথমিক ডেভেলপমেন্টের জন্যই পরের ডেভেলপমেন্ট সম্ভব হচ্ছে বা প্রভাব ফেলছে। প্রাথমিকে আমি যত ভালোভাবে বাচ্চাটাকে ক্লিয়ার করতে পারছি জিনিসগুলো, সে পরবর্তীকালে সেই জিনিসটাকে কাজে লাগিয়ে সে প্রথমে যেটা শিখেছে সেটাকে কাজে লাগিয়ে আরো ডেভেলপ করতে পারবে নিজেকে। যেমন আমাদের বলা হয়, প্রাথমিক মানে প্রাইমারি স্কুলে বাচ্চারা জিনিসটা যতটা ক্লিয়ার রাখতে পারে বিষয়গুলো, হাই স্কুলে গিয়ে সেই জিনিসটার প্রতি তার আরো বেশি ভালো করতে পারে। ব্যাপারটা সেরকমই। ঠিক আছে, মানে আমার বাচ্চাটা সাবজেক্টের ক্লিয়ারেন্স আমার প্রাইমারিতেই করে দিতে হয়, এরকমই। পরের পয়েন্টে কি বলছে? বিকাশের ক্ষেত্রে সব শিশুদের মধ্যে সাদৃশ্য দেখা যায়। এর মানে একটা বাচ্চা প্রথমে দাঁড়াতে শিখছে, আমি একদম শিশু দিয়েই বলছি। অন্য একটি বাচ্চা তো দাঁড়াতেই শিখবে, সে তো প্রথমে আর দৌড়তে শিখবে না, তাই নয়? তার মানে এই ডেভেলপমেন্ট গুলো, এই যে দাঁড়াচ্ছে, তার যে এই ডেভেলপমেন্টটা হচ্ছে, অন্য বাচ্চারও কিন্তু প্রথমে সেইটাই হবে, সে প্রথমে দাঁড়াতেই শিখবে। হয়তো দেরি, বা প্রথম বাচ্চাটি তাড়াতাড়ি দাঁড়াতে শিখলো, দ্বিতীয় বাচ্চাটি একটু দেরি হবে দাঁড়াতে। বিকাশের হার মানে বিকাশের যে রেট, এইটা চেঞ্জ হতে পারে, কিন্তু এই যে পর্যায়গুলো কিন্তু সেমই থাকবে। আমি আগের ভিডিওতেও বলেছি, বাচ্চাটি প্রথমে দাঁড়াতে শিখবে, তারপরেই সে দৌড়াতে শিখবে। সব বাচ্চাদের মধ্যে এই সিমিলারিটি গুলো একই থাকবে। ঠিক আছে, এই সাদৃশ্যগুলোই থাকবে। প্রথমে কোনো একটা বাচ্চা দাঁড়াচ্ছে, তারপরে হাঁটছে। ঠিক আছে, সেকেন্ড বাচ্চাটির ক্ষেত্রেও তাই হবে। হয়তো প্রথম বাচ্চাটা অনেক তাড়াতাড়ি শিখে গেল, সেকেন্ড বাচ্চাটা দেরি হলো। বুঝাতে পারলাম? পরের পয়েন্ট, বিকাশের বিভিন্ন স্তর আছে। ঠিক আছে, এই স্তরগুলো হলো
কেমন কিছু কিছু লেখা আছে, প্রাক জন্মকালীন স্তর, শৈশব, প্রাক বাল্যকাল, প্রান্তীয় বাল্যকাল, বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স যেটাকে বলা হয়। ঠিক আছে, এই স্তরগুলোর মধ্যে কিন্তু ভারসাম্য কখনো বজায় থাকবে, আবার কখনো থাকবে না। মানে প্রাক জন্ম স্তরে কি হয়, এই সময় ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে একটু কমতে থাকে। ঠিক আছে, জন্মাবার একদম পূর্বে, মানে সেই সময়টুকু বা কনসিভ করা থেকে শিশুর বিকাশটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তারপর তার যখন সদ্যোজাত স্তর হয়, তখন বাইরের পরিবেশের সঙ্গে অভিযোজনের চেষ্টা করে, তখন সাময়িকভাবে মানে সামান্য কমতে থাকে। ঠিক আছে, সেই জন্যই বলা হচ্ছে যে এর কিন্তু ভারসাম্য সবসময় যে বজায় থাকবে সেটা না। বয়ঃসন্ধিকালে যেটাকে বলা হয় স্ট্রমিং স্টেজ যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই সময় আবার অন্যরকম ভাবে ভারসাম্য আলাদা হয়। আমরা আস্তে আস্তে সেগুলো জানি। সেই জন্যই বলা হচ্ছে যে বিকাশের বিভিন্ন স্তর আছে, যেগুলোর মধ্যে ভারসাম্য যে সবসময় বজায় থাকবে সেটি না। তারপরের পয়েন্ট কি আছে, বিকাশ কিভাবে কার্যকরী হবে সে সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব। অর্থাৎ এর আগের পয়েন্টেই আমরা দেখলাম যে বিভিন্ন স্তর আছে, তার তার মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো হতে পারে, যেমন প্রাক জন্মকালে একরকম ভাবে গ্রোথ হচ্ছে বা শৈশবে একরকম ভাবে আচরণ করবে, সেগুলো আমরা জানছি, সেই স্তরগুলো জানছি। সেগুলো জানার ফলে কি হচ্ছে, আমি বুঝতে পারবো যে এই বাচ্চাটার এই বয়সে কতটা তার ডেভেলপমেন্ট হওয়া উচিত। সে এই সাবজেক্টটা, আমি বোর্ডে একটা অঙ্ক দিচ্ছি, সেটা বাচ্চাটা পারার কথা কি কথা না, আমি তার লেভেলেই তার বয়স অনুযায়ী সেই ডেভেলপমেন্টেই আমি কোশ্চেনটা দিচ্ছি, কিন্তু সে সেটা পারছে কিনা, যদি সে পেরে যায় বা তার আরো ক্ষিধা রয়েছে বিষয়টির প্রতি, তাহলে বোঝা যাবে তার ডেভেলপমেন্ট অনেক হাই। কিংবা সেই বাচ্চাটি পারলো না, সে আরো অনেক নিচু ক্লাসের জিনিস পারছে বা তাও পারছে না, তাহলে আমি বুঝতে পারলাম সে তার বয়সের তুলনায় ডেভেলপমেন্ট অনেকটা পিছিয়ে আছে। আমি পূর্বাভাস পাচ্ছি বলেই জিনিসটা করতে জানতে পাচ্ছি যে তার এই বয়সে কি করা উচিত। ঠিক আছে, ব্যাপারটা এইটা। এই স্লাইডে আমরা দেখব বিকাশ সম্পর্কিত তথ্য জানার উদ্দেশ্য, যেটা আমি প্রথম ভিডিওতেও বলেছি যে ডেভেলপমেন্ট, গ্রোথ বা পেডাগজি এগুলো জানার কি দরকার আমাদের, মানে আমাদের টিচিং প্রফেশনে আমাদের এগুলো কি কাজে লাগে, সেইগুলোই মানে সেই জানার উদ্দেশ্যগুলো কি। আমি যেরকম আগে বললাম যে বিকাশের স্তরগুলো জানা থাকলেই আমরা কিন্তু কোন বয়সের শিশুদের পক্ষে কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক তা ধরতে পারবো। ধরুন একটা বাচ্চা খুব সিলি জিনিস করছে, ঠিক আছে, সেটা তার বয়সে করার কোনো মানেই হয় না। ঠিক আছে, একটা ক্লাস 4 এর বাচ্চা, সে ক্লাস 1 বা পিপির ক্লাসের মতন আচরণ করছে, আমি তো জানি যে ক্লাস 4 এর বাচ্চার কতটা ডেভেলপমেন্ট হওয়া উচিত। তাহলে আমি সেখান থেকে তাকে ডিটেক্ট করতে পারছি, তার কোথায় সমস্যা হচ্ছে সেগুলো জানতে পারবো, তার বাবা মার সাথে কথা বলবো, এটা করতে পারছি। বিকাশের হার সেম ভাবেই, আমি কোন স্তরে কতটা বিকাশের হার হবে বা মানে সময়ের সঙ্গে তার কতটা বৃদ্ধি বা হার মন্থর হবে, ঠিক আছে, সেগুলো জানবো। শিক্ষা পরিকল্পনা, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এই বিকাশের হার বা বিকাশের স্তর জানা থাকলেই কিন্তু আমি একটা বাচ্চার শিক্ষা পরিকল্পনা করতে পারবো। একটা ক্লাসের বাচ্চার কতটা ডেভেলপমেন্ট হয়েছে বা কতটা সম্ভব, সেই অনুযায়ী আমি তাকে পড়াতে পারবো। ক্লাসে আমি সেই লেভেলে গিয়ে পড়াতে পারবো। একটা ক্লাস 3 বা 4 এর বাচ্চাকে আমি তো ক্লাস 7-8 এর মতন আহ মানে 7-8 এর ক্লাসের বাচ্চাদের যেভাবে পড়ালে জিনিসটা বুঝবে সেইভাবে তো বোঝাতে পারবো না, আরো নিচে নেমে এসে আমাকে বোঝাতে হবে। সেই জন্যই এই ডেভেলপমেন্ট বা গ্রোথের হার অনুযায়ী এগুলো জানার পরেই আমি প্ল্যান করতে পারবো। ঠিক আছে, পরিবেশ তৈরি, সে বাচ্চাটা ডেভেলপমেন্ট কোথায় সমস্যা হচ্ছে বা সে কি পরিবেশ পেলে আরো জিনিসটা ভালো হবে, সেইটা আমি তৈরি করে দিতে পারবো। ধরুন একটা বাচ্চা আহ খেলাধুলায় খুব ভালো, ঠিক আছে, খেলাধুলায় খুবই ভালো, সে স্কুলে যতটা পারছে তাকে ততটা হেল্প করা হচ্ছে, কিন্তু আমি তার বাড়িতেও কথা বলে
তার জন্য সেই পরিবেশটা করার চেষ্টা করব তার বাবা মার সাথে কথা বলে, কিংবা স্কুলে তাকে খেলাধুলায় বেশি ইন্টারেস্ট দিতে পারবো। ঠিক আছে? তার ওই যে খেলাধুলার জন্য যে ডেভেলপমেন্টটা, সেটা আমি ডিটেক্ট করতে পারছি, পেরেই আমি তার জন্য পরিবেশ তৈরি করে দিতে পারছি। ঠিক আছে? সেই জন্যই বলা হয় যে বিকাশ বা ডেভেলপমেন্ট সম্পর্কে জানার কি দরকার। এই এই কারণগুলোর জন্যই আমাদেরকে জানতে হয়। আমি যদি কিছুই না জানি, একটা বাচ্চা সম্পর্কেই না জানি, তার ডেভেলপমেন্টই না জানি, বা তার কোন ক্লাসে বা কোন বয়সে সে কতটা নিতে পারবে বা কতটা ডেভেলপমেন্ট হবে, তাহলে তো আমি মানে তার সামনে তো পুরো ব্ল্যাঙ্ক। কিভাবে পড়াবো বা কতটা সে বুঝতে পারছে, আমার পড়ানোর টেকনিক সে কতটা নিতে পারছে, সেগুলো তো জানাই যাবে না। সেই জন্যই এগুলি দরকার। এরপরে আসছে ডেভেলপমেন্ট ইজ মাল্টি ডাইমেনশনাল। বিকাশ বহুমাত্রিক। বিকাশের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি বহুমাত্রিক, অর্থাৎ শিশুর বিকাশ বিভিন্ন দিকে ঘটে, যেমন শারীরিক, মানসিক, ভাষাগত, বৌদ্ধিক, সামাজিক। এই ভারী ভারী ওয়ার্ড গুলো হলো ফিজিক্যালি, মেন্টালি, লিঙ্গুইস্টিক, মানে বাচ্চা 2 বছরে একরকম কথা বলছে, 3 বছরে একরকম কথা বলছে, তার তো ডেভেলপমেন্ট হচ্ছে। অনেক বাচ্চার কিন্তু ভাষার ডেভেলপমেন্ট হয় না। এটা এখন খুব ন্যাচারাল জিনিস যে বাচ্চাদের লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট খুবই সমস্যা। এটার প্রধান কারণ হলো তার বাচ্চাগুলোর সাথে কথা বলার লোক থাকছে না। আর কথা বলার লোক থাকলেও তাদেরকে ফোন দিয়ে বসিয়ে রাখছে, তারা আর কোনো কথাই বলতে পারছে না। যাই হোক, এগুলো অন্য আলোচনা। আচ্ছা, বৌদ্ধিক ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট, সামাজিক সোশ্যাল ডেভেলপমেন্ট, মিশতে পারা পিয়ার গ্রুপের সাথে, অর্থাৎ বাচ্চার সঙ্গীদের, বন্ধু বান্ধব বা স্কুলের বন্ধু বান্ধব, সহপাঠী, বা সে যখন মন্টেসরিতে পড়ছে বা কিন্ডার গার্ডেনে পড়ছে তার যেই বাচ্চাদের, এরকম ভাবে ডেভেলপমেন্ট। ঠিক আছে? তার মানে এর বহু দিক আছে, তাই তো? সেই জন্যই বলা হচ্ছে ডেভেলপমেন্ট ইজ মাল্টি ডাইমেনশনাল। পরে কি আসছে? এই বহুমাত্রিক বিকাশ যেগুলো আমরা পড়লাম, সামাজিক, মানসিক, বৌদ্ধিক, ভাষাগত, এছাড়াও তাতে প্রাক্ষবিক ইমোশনাল ডেভেলপমেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা বাচ্চার ক্ষেত্রে। সে যখন বড় হয় আস্তে আস্তে, বিশেষ করে যখন বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে যায়, তখন এই ইমোশনাল ডেভেলপমেন্টটা খুব কাজে, খুব মানে করে। এই যে ফ্যাক্টর গুলো আমরা পড়লাম বা এই যে ডাইমেনশনাল গুলো আমরা পড়লাম, এরা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। কেমন ভাবে? যখন শারীরিক বিকাশ বেশি হচ্ছে বা দ্রুত ঘটছে, তখন কিন্তু মানসিক বিকাশও দ্রুত হবে। আমরা যেটা বলি ছোট থেকেই একটা জিনিস, আমরা শরীরের সঙ্গে মনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, তাই তো? শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। সেই রকমই একটা বাচ্চার যখন শারীরিক বিকাশ হবে, তার মানসিক বিকাশটাও পজিটিভ ভাবেই হবে। ঠিক আছে? শরীর খারাপ থাকলে তার মানসিক বিকাশও দেরি হবে বা ডেভেলপমেন্ট কম হবে। এইটাই বলা হচ্ছে যে এরা পরস্পর সম্পর্কযুক্ত। এইবার আসছি, এদের মধ্যে পরস্পরের মধ্যে কিন্তু পার্থক্যও আছে। ঠিক আছে? বহুমাত্রিক বিকাশের মধ্যে যেমন পারস্পরিক সম্পর্কও আছে, তেমনি বহুমাত্রিক বিকাশের মধ্যে পার্থক্যও দেখা যায়, যাকে বহুত্ব বলে বা প্লুরালিটি। ঠিক আছে? এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা কি আসছে তাহলে? ডেভেলপমেন্ট ইজ প্লুরাল নেচার। ঠিক আছে? এর দুটো ভাগ করা হয়। ঠিক আছে? এই বহুত্ব বা প্লুরালিটি যে জিনিসটা আমরা দেখলাম, যে আমাদের এই ডাইমেনশনাল গুলোর মধ্যে পার্থক্য রয়েছে, সেই জিনিসটাকে আমরা বলছি বহুত্ব। এই পার্থক্য একটা হচ্ছে অন্তর্ব্যক্তি বা ডিফারেন্ট উইদিন ইন্ডিভিজুয়াল, আর একটা হচ্ছে আন্তঃব্যক্তি পার্থক্য, ডিফারেন্ট বিটুইন ইন্ডিভিজুয়াল। এর মানে কি? এবার এর মধ্যে ঢোকা যাক। প্রথমে আসছি ডিফারেন্ট উইদিন ইন্ডিভিজুয়াল বা অন্তর্ব্যক্তি পার্থক্য। বিকাশের অন্তর্ব্যক্তি পার্থক্য বলতে বোঝায় একই ব্যক্তির মধ্যে বিভিন্ন দিকের বিকাশ। মানে ব্যক্তি, আমি আমি ব্যক্তি ওয়ার্ডটা বাদ দিয়ে দিই, আমি যদি বাচ্চাকে রাখি, তার মানে একই বাচ্চার মধ্যে বিভিন্ন দিকে বিকাশ, যেমন শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, অর্থাৎ ইমোশনাল, ঠিক আছে, ইত্যাদি।
প্রতিটি ক্ষেত্রেই পার্থক্য ঘটে। আবার বিকাশের বিভিন্ন স্তরে একই হারে বিকাশ ঘটে না। কোন স্তরে দ্রুত, আবার কোন স্তরে ধীরে বিকাশ ঘটে, যেটা আমি এতক্ষণ ধরে বললাম বিকাশের স্তরগুলো বোঝানোর জন্য। যেমন ছোটবেলায় শারীরিক এবং মানসিক বিকাশ খুব দ্রুত ঘটছে, আবার বয়ঃসন্ধিকালে গেলে বা তার আগে বাল্যকালে গিয়ে সেটা কমে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো হচ্ছে সেটা কিন্তু একজনের মধ্যেই, যে শারীরিক মানসিক বা সামাজিক বিকাশ হচ্ছে সেটা ওই একটা বাচ্চার মধ্যেই, তাই তো? আবার যে তাদের মধ্যে পার্থক্যও থাকছে, মানে সেই স্তরগুলোর মধ্যে যে পার্থক্যও থাকছে, মানে একটা বাচ্চারই ছোটবেলায় মানে শৈশবে যতটা ডেভেলপ হচ্ছে তার কিন্তু অ্যাডোলেসেন্সে গিয়ে কমে যাচ্ছে, তার থেকে অল্প হচ্ছে। এইসব ঘটনা কিন্তু একজনের মধ্যেই হচ্ছে, মানে এটা উইদিন উইদিন ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, বোঝা গেল? এবার আসছি ডিফারেন্ট বিটুইন ইন্ডিভিজুয়াল বা আন্তর্ব্যক্তি পার্থক্য। বিটুইন বলছে মানে এখানে দুটো বাচ্চার মধ্যে পার্থক্য। এটা বিভিন্ন ভাবেই হতে পারে, এটা জেন্ডার ওয়াইজ হতে পারে বা জাতিগত পার্থক্যও হতে পারে, ঠিক আছে, বা পরিবেশ, একটা বাচ্চা এক পরিবেশে বড় হচ্ছে, বা একটা বাচ্চার একরকম হেরিডিটি, যেটা আমি প্রথমেই বলেছিলাম হেরিডিটি অনুযায়ী কিন্তু ডেভেলপমেন্ট নির্ভর করে। তাহলে এখানে দুটো বাচ্চার মধ্যে জিনিসগুলো হচ্ছে, সেই জন্য এইটা হলো ডিফারেন্ট বিটুইন ইন্ডিভিজুয়াল। এক্ষেত্রে একটা খুব ভালোই একটা পরীক্ষা আছে, মানে বিজ্ঞানীরা করে দেখেছে, দুটো যমজ বাচ্চা, ঠিক আছে, তার মা মারা যায়, একটি বাচ্চা তার বাবার কাছে থাকে, একটি বাচ্চা তার দাদু ঠাম্মার কাছে মানে মামার বাড়িতে থাকে। ঠিক আছে, দুটোর বাড়ি অনেকটাই আলাদা। একটা সময়ের পরে দেখা যাচ্ছে যখন দুটো বাচ্চা এক জায়গায় আসছে বা কিছু বছর পরে যখন মিট করছে, হোক যাই হোক, কে এ মামার বাড়ি গেল বা ও বাড়ি গেল, দুটো বাচ্চা যমজ হলেও মানে তাদের সব আলাদা। তার যে বাচ্চাটি মামার বাড়িতে থেকে বড় হয়েছে, সে যেভাবে তার মানসিক বিকাশ হয়েছে, যে বাচ্চাটি বাড়ি থেকে বড় হয়েছে তার কিন্তু মানসিক বিকাশ আলাদা। মানে এটা কি পরিবেশের উপর, দুজন দুই আলাদা জায়গায় বড় হয়েছে, সে কিন্তু পরিবেশের জন্য ডিফার করেছে। আবার শারীরিক বিকাশও কিন্তু ডিফার করতে পারে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে যে মামার বাড়িতে থেকে বড় হচ্ছে সে ছোটবেলা থেকে খুব স্পোর্ট শরীর চর্চা করেছে বা পুষ্টিগত খাদ্য পেয়েছে, সেই হিসেবে তার শরীর খুব ভালোভাবে ডেভেলপ করেছে। আবার যে বাড়ি থেকে বড় হয়েছে সে হয়তো শরীর চর্চা করেনি বা সেরকম ভাবে পুষ্টিগত খাবার পায়নি, সেজন্য তার শরীর মানে শারীরিক ডেভেলপমেন্ট কিন্তু অন্যরকম হতে পারে। সেই জন্যই এই শারীরিক বিকাশ মানে সহজাত বৈশিষ্ট্যর উপরে যেমন নির্ভর করবে, পারিপার্শ্বিক উপাদানের উপরেও কিন্তু নির্ভর করে, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে ডিফারেন্ট উইদিন ইন্ডিভিজুয়াল আর ডিফারেন্ট বিটুইন ইন্ডিভিজুয়াল। উইদিন মানে একটা বাচ্চারই যেটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, তার শারীরিক মানসিক সামাজিক এগুলো তো হচ্ছেই ডেভেলপমেন্ট, এর যেই পরিবর্তনগুলো বিভিন্ন স্টেজে, যে ছোটবেলায় একরকম, বড় তার পরের স্টেজে একরকম, নিজের মধ্যে একটা বাচ্চার মধ্যে। আর বিটুইন ইন্ডিভিজুয়ালের মধ্যে মানে দুটো বাচ্চার মধ্যে কি কি পরিবর্তন, তার সে কোথায় থাকছে, তার একটা ছেলে বা একটা মেয়ে বা তার জাতিগত ডিফার করছে, সেই হিসাবে তার মধ্যে পার্থক্য দেখা যায় বিকাশে। তাহলে আজ এই পর্যন্তই থাক, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর কিছু না বুঝতে পারলে কমেন্ট করবেন। নমস্কার, থ্যাংক ইউ।